গুড ইভিনিং সবাইকে। আজ হলো 18 আগস্ট, মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বন্যায় ক্ষয়ক্ষতির তালিকা অনলাইনে, পুজোর আগেই ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বের। উজান আসামে 19 জুলাইয়ের বিধ্বংসী বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ত্রাণ ও পুনর্বাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এবার ক্ষয়ক্ষতির সমীক্ষার তথ্য প্রকাশ্যে আনবে রাজ্য সরকার। ক্ষতিগ্রস্তদের নামসহ প্রথম পর্যায়ের সমীক্ষার তালিকা রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ওয়েব পোর্টালে প্রকাশ করা হবে। লোকসেবা ভবনের সাংবাদিক বৈঠকে একথা জানান হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, অনলাইনে তালিকা প্রকাশিত হলে বন্যায় ক্ষতিগ্রস্ত বাসিন্দারা নিজেরাই যাচাই করতে পারবেন তাদের বাড়িঘর কিংবা সম্পত্তির ক্ষয়ক্ষতির সরকারি নথিতে অন্তর্ভুক্ত হয়েছে কিনা। প্রথম তালিকা প্রকাশের পরে অভিযোগ ও আপত্তি ওঠা স্বাভাবিক বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। হিমন্ত বিশ্বের দাবি, রাজ্যে বন্যা ত্রাণ বন্টনের ক্ষেত্রে এতটা স্বচ্ছ প্রক্রিয়া আগে কখনো অনুসরণ করা হয়নি। সংবাদ মাধ্যমের উপস্থিতিতে ক্ষতিগ্রস্তদের তালিকা পোর্টালে আপলোড করা হবে। সরকারের লক্ষ্য গোটা প্রক্রিয়াটি এমনভাবে সম্পন্ন করা যাতে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে কোনো অসন্তোষ না থাকে। সরকারের মতে পোর্টালে নাম ও ক্ষতির বিবরণ প্রকাশ করার ফলে একই পরিবারের নামে একাধিক সহায়তা কিংবা প্রকৃত ক্ষতিগ্রস্তের নাম বাদ পড়ার অভিযোগ দ্রুত চিহ্নিত করা সম্ভব হবে। স্থানীয় প্রশাসনও আপত্তির ভিত্তিতে নথি যাচাই করে পরবর্তী তালিকায় প্রয়োজনীয় সংশোধন করতে পারবে। প্রথম পর্যায়ের তালিকা থেকে কারো নাম বাদ পড়লে সংশ্লিষ্ট ব্যক্তিকে সরকারি দফতরে ঘুরতে হবে না। অভিযোগ খতিয়ে দেখতে 1 অথবা 2 সেপ্টেম্বর থেকে দ্বিতীয় পর্যায়ের সমীক্ষা শুরু হবে। সমীক্ষকরাই ফের ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে পৌঁছে তথ্য সংগ্রহ করবে। 10 অথবা 11 সেপ্টেম্বরের মধ্যে দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। এরপরে 15 কিংবা 16 সেপ্টেম্বর ক্ষয়ক্ষতির চূড়ান্ত তালিকা প্রকাশ করা হতে পারে। চূড়ান্ত তালিকা প্রকাশের পরেও আপত্তি থাকলে তৃতীয় দফায় সমীক্ষা চালানোর সম্ভাবনা উড়িয়ে দেননি মুখ্যমন্ত্রী। তিনি জানান, দুর্গাপুজোর আগেই ক্ষতিগ্রস্তদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে সরকার। সেপ্টেম্বরের শেষ অথবা 9-10 অক্টোবরের মধ্যে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে ক্ষতিপূরণের অর্থ দেওয়ার লক্ষ্য স্থির করা হয়েছে। দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণের কাজে রাজ্যের 1144 জন সরকারি স্কুল শিক্ষককে নিযুক্ত করা হয়েছে। এখনও পর্যন্ত 26,681টি ক্ষতিগ্রস্ত বাড়ি এবং 18,887টি ক্ষতিগ্রস্ত গোয়ালঘরের তথ্য সংগ্রহ করে পোর্টালে আপলোড করা হয়েছে। পাশাপাশি 41,000-এর বেশি তাঁতের কাঁচামালের ক্ষয়ক্ষতি এবং 5,98,691টি গবাদি পশু সংক্রান্ত ক্ষতির তথ্য নথিভুক্ত হয়েছে। প্রাথমিক সমীক্ষায় এখনও পর্যন্ত প্রায় 480 কোটি টাকার সরাসরি ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া গিয়েছে। তবে মুখ্যমন্ত্রীর বক্তব্য, বন্যা কবলিত মানুষের মাত্র 30% ক্ষতি এখনও পর্যন্ত সমীক্ষার আওতায় এসেছে। সমস্ত তথ্য সংগ্রহের পরে ক্ষয়ক্ষতির সামগ্রিক পরিমাণ 1,000 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। বাড়িঘর ও সম্পত্তির পাশাপাশি কৃষি এবং মৎস্য ক্ষেত্রের ক্ষয়ক্ষতি নিরূপণের কাজও চলছে। বন্যায় চাষের জমি ক্ষতিগ্রস্ত হওয়া 99,256 জন কৃষককে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। আগামী 28 অথবা 29 আগস্টের মধ্যে প্রথম পর্যায়ের সমীক্ষা শেষ হবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। অপরদিকে পুরো ভোটের আগে রংপুর মালুগ্রাম কংগ্রেসে বড় দশ, 70 জন বিড়লেন বিজেপিতে। নিঃস্বার্থে দলের কাজ করতে নবাগতদের আহ্বান রাজদীপের। পুরো ভোটের আগে রংপুর মালুগ্রাম অঞ্চলে বড়সড় 10 নামল কংগ্রেসে। দলের বিভিন্ন দায়িত্ব ছেড়ে বিজেপিতে নাম লেখালেন 70 নেতা কর্মী। এর মধ্যে কংগ্রেসকে রীতিমতো বেকায়দায় ফেলে গেরুয়া বসন পড়লেন পূর্বতন শিলচর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কমিশনার ন্যান্সি দাসের স্বামী দীপক দাস। বেশ কয়েকজন প্রাক্তন কমিশনার বিজেপিতে ফিরতে পারেন বলে জল্পনার মধ্যেই দীপক দাসের বিজেপিতে যোগদান হলো সোমবার। এদিন জেলা বিজেপি কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে কংগ্রেস জোট নেতা কর্মীদের দলে বরণ করেন বিধায়ক রাজদীপ গোয়ালা, জেলা সভাপতি রূপম সাহা, মালুগ্রাম রংপুর মণ্ডলের সভাপতি পুলক দেব প্রত্যেককে দলে আনুষ্ঠানিকভাবে বরণ করে স্বাগত জানিয়েছেন তারা। এদিকে পুরো ভোটের কথা মাথায় রেখে নবাগত কর্মীদের নিঃস্বার্থে দলের কাজ করে যাওয়ার আহ্বান জানান বিধায়ক। নিজের প্রতিক্রিয়ায় রাজদীপ গোয়ালা বলেন, বিশ্বের বৃহত্তম দল বিজেপি, কর্মীরা দলের সৈনিক। দেশ ও সমাজের স্বার্থে কাজ করছে দলটি, তাই আগামী দিনের কথা চিন্তা করতে হবে নবাগতদের। তিনি বলেন, পুর নিগম নির্বাচন সন্নিকটে কোনো প্রত্যাশা না রেখে দলের প্রতি আনুগত্য রেখে কাজ করতে হবে।
তিনি ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন টিকিট কেন্দ্রিক চিন্তাভাবনা বর্জন করতে হবে, এক্ষেত্রে দলীয় সিদ্ধান্তই হবে চূড়ান্ত। তিনি নিজের প্রসঙ্গ টেনে বলেন, লক্ষ্মীপুরের বিধায়ক থাকাকালীন অবস্থায় দলে যোগদান করেছেন, তারপরও বিজেপির টিকিটের বিধায়ক হতে গিয়ে 6 বছর অপেক্ষা করতে হয়েছে। এতটি বছর দলের হয়ে কাজ করছেন, এর ফল পেয়েছেন, এই ভাবনা প্রত্যেক কর্মীকে রাখা উচিত বলে মন্তব্য করেন তিনি। পুলকদেব সবাইকে স্বাগত জানিয়ে দলের প্রতি কাজ করে যাওয়ার আহ্বান জানান। এদিনের যোগদান কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি নেতা প্রসেনজিৎ ভট্টাচার্য, সৌমিত্র কুমার দেব, হেমাঙ্গ শেখর দাস, মণ্ডল সাধারণ সম্পাদক কৃষ্ণ রায় ও কানাই দেবনাথ, কার্যালয় সম্পাদক বিজু চন্দ, রূপম সাহা নবাগত কর্মীদের উদ্দেশ্যে দলের নীতি আদর্শকে পাথেয় করে চলার আহ্বান জানান। পুলকদেব জানিয়েছেন, বিজেপির নীতি আদর্শের প্রতি আস্থা রেখে এবং প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে অনুপ্রাণিত হয়ে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন 70 জন নেতা কর্মী। এদের মধ্যে কংগ্রেস ও যুব কংগ্রেসের বহু পদাধিকারী রয়েছেন। অপরদিকে রাম মন্দিরের অনুদান তছরূপের ঘটনায় এসআইটিকে দ্রুত তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের। অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের দেওয়া অনুদানের অর্থ তছরূপের অভিযোগের তদন্ত দ্রুত শেষ করে তা যৌক্তিক পরিণতিতে পৌঁছে দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে তদন্তের অগ্রগতি জানিয়ে আদালতে সিলমোহর দেওয়া হামে প্রতিবেদন জমা দিতে বিশেষ তদন্তকারী দলকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বি মোহনার বেঞ্চ এই নির্দেশ দেয়। আদালত জানিয়েছে, বিভিন্ন পক্ষের তরফে তদন্তের গুণগত মান এবং স্বচ্ছতা বাড়ানোর জন্য যে পরামর্শ দেওয়া হয়েছে, বিশেষ তদন্তকারী দলকে সেগুলি নিরপেক্ষভাবে বিবেচনা করতে হবে। বিশেষ তদন্তকারী দলের প্রতিবেদন খতিয়ে দেখার পর ভক্তদের দেওয়া অনুদানের অর্থ পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে আদালত নির্দেশ দিতে পারে বলেও জানিয়েছে বেঞ্চ। এর আগে 27 জুলাই শীর্ষ আদালত অযোধ্যার রাম মন্দিরে অনুদানের অর্থ তছরূপের অভিযোগ খতিয়ে দেখতে 4 সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠনের বিষয়টি বিবেচনা করেছিল। উত্তরপ্রদেশের আইজিপি কিরণ এসের নেতৃত্বে ওই দল গঠন করা হয়। তদন্তকারী দলে একজন ফরেনসিক হিসাব নিরীক্ষককেও অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছিল আদালত। সেই সময় আদালত জানিয়েছিল, প্রয়োজনীয় সংশোধনমূলক পদক্ষেপ নিতে হবে এবং অনুদান ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি 2 সপ্তাহের মধ্যে তদন্তের অগ্রগতি জানিয়ে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এর আগে 20 জুলাই শীর্ষ আদালত অনুদান তছরূপের অভিযোগের তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠনের সম্ভাবনা সম্পর্কে উত্তরপ্রদেশ সরকারের কাছে জানতে চেয়েছিল। 13 জুলাই উত্তরপ্রদেশ পুলিশকে মামলার অগ্রগতি জানিয়ে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। পাশাপাশি ন্যায়সঙ্গত ও সময়সীমাবদ্ধ তদন্তের দাবিতে দায়ের হওয়া আবেদনের ভিত্তিতে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকেও নোটিশ দেওয়া হয়। মন্দির অনুদান পরিচালনায় অনিয়মের অভিযোগ প্রকাশ্যে আসার পর একাধিক আবেদনকারী শীর্ষ আদালতের দ্বারস্থ হন। তাদের মধ্যে রয়েছেন রাষ্ট্রীয় জনতা দলের সাংসদ সুধাকর সিংহ। আবেদনকারীরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মাধ্যমে তদন্ত এবং মন্দির ট্রাস্টের আর্থিক লেনদেনের ফরেনসিক নিরীক্ষার দাবি জানিয়েছেন। অপরদিকে রাজস্থানের স্কুল পরিদর্শনে যাওয়ার ঘোষণা ককরোচ জনতা পার্টির। বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা বিজেপি সরকারের। রাজস্থানের সরকারি স্কুলগুলির বেহাল দশা খতিয়ে দেখতে বিভিন্ন জেলায় যাওয়ার ঘোষণা করেছিলেন ককরোচ জনতা পার্টির অন্যতম আহ্বায়ক আশুতোষ রাঙ্কা। তার ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে সরকারি স্কুলে বহিরাগতদের প্রবেশ নিয়ে কড়া নির্দেশিকা জারি করল রাজ্যের বিজেপি সরকার। অধ্যক্ষ বা প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া সরকারি কাজে যুক্ত নন এমন কোনো ব্যক্তি স্কুলে ঢুকতে পারবেন না বলে জানানো হয়েছে। একই সঙ্গে পড়ুয়া বা শিক্ষকের ছবি তোলা কিংবা তাদের ভিডিও বা অডিও রেকর্ড করার জন্য প্রধান শিক্ষকের লিখিত অনুমতি বাধ্যতামূলক করা হয়েছে। অনুমতি ছাড়া সরাসরি সম্প্রচার বা সাক্ষাৎকার নেওয়াও নিষিদ্ধ। সম্প্রতি সরকারি স্কুলগুলির পরিকাঠামো ও পঠন পাঠনের মান নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। সেই পরিস্থিতিতে ককরোচ জনতা পার্টির তরফে স্কুল ঠিক করো কর্মসূচি ঘোষণা করা হয়। দলের এই কর্মসূচির অংশ হিসেবেই রাজস্থানের বিভিন্ন স্কুল পরিদর্শনের সিদ্ধান্ত নেন আশুতোষ। এরপরেই রাজস্থানের স্কুল শিক্ষা দপ্তরের অধিকর্তা ললিত কুমার একটি বিজ্ঞপ্তি জারি করেন। সেখানে বলা হয়েছে, স্কুলে পড়ুয়াদের নিরাপত্তা, সুরক্ষা ও ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করার দায়িত্ব অধ্যক্ষ বা প্রধান শিক্ষকের। অভিভাবকদের অনুপস্থিতিতেই তারা পড়ুয়াদের অভিভাবকের ভূমিকা পালন করেন। বিজ্ঞপ্তি অনুযায়ী সরকারি কাজে নিযুক্ত ব্যক্তি ছাড়া অন্য কোনো বহিরাগত অধ্যক্ষ বা প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া
স্কুল চত্বরে প্রবেশ করতে পারবেন না। অনুমতি ছাড়া স্কুলের ভিতরে ছবি তোলার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নির্দেশিকা প্রকাশের সময় নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।